সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ঊনবিংশ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। দৈনিক পাকিস্তানের সাহিত্য পাতায় শাহ কলিমের একটি গদ্য রচনা প্রকাশিত হয়েছে। রচনার শিরোনাম শুদ্ধপ্রাণ পাকিস্তান। 25শে মার্চের পর সে নতুন একটা নামে লেখালেখি শুরু করেছে। তার বর্তমান নাম গোলাম কালান্দার। চেহারাও কিছু পাল্টেছে। দাড়ি চুল দুটাই বড় হয়েছে। বাবরি চুল মিলিটারিরা সন্দেহের চোখে দেখে বলে রাস্তায় বের হবার সময় সে মাথায় সূচের কাজ করা একটা রঙিন টুপি পরে। চোখে থাকে সানগ্লাস। সানগ্লাসটা তাকে এক পাকিস্তানি মেজর সাহেব সিদ্দিক সালেক উপহার দিয়েছেন। এই মেজর সাহেব প্রেস সেকশনের দায়িত্বে আছেন। তিনি মাঝে মাঝেই পত্রিকা অফিসে উপস্থিত হন। কলিমুল্লার সঙ্গে মেজর সাহেবের ভালো খাতির হয়েছে। তার জিপে কলিমুল্লাকে মাঝে মাঝে দেখা যায়। মেজর সাহেব একদিন তাকে আর্মি মেসে দুপুরের খানা খেতে দাওয়াত করেছিলেন। দুপুরের খানা খাবার পর কলিমুল্লা মেজর সাহেবকে বলেছে পাকিস্তান রক্ষার জন্যে শরীরের শেষ রক্তের ফোঁটাটাও সে দেবে। যে রাতে পাকিস্তান রক্ষা পেল সেই রাতে সে 20 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করেছে। কিছু প্রাণহানি হয়েছে, কিছু নিরীহ মানুষও মৃত্যুবরণ করেছে। এটা হবেই, কিছু করার নেই। যে কোনো মহৎ কাজের ধর্ম হলো মহৎ কাজের সঙ্গে দু একটা নোংরা কাজও হয়। আমরা দেখব মহৎ কাজটা। মেজর সিদ্দিক সালেক কলিমুল্লাকে একটা পাস দিয়েছেন। পাসটা কলিমুল্লার খুব কাজে লাগছে। কারফিউ চলার সময় পাস দেখিয়ে সে রাস্তায় নামতে পারে। কলিমুল্লা মিরপুর এলাকায় 3 রুমের একটা বাসা ভাড়া করেছে। ভাড়া বলা ঠিক হবে না, সে বিনা ভাড়াতেই আছে। বাড়িওয়ালা ঘর বাড়ি ছেড়ে দেশের বাড়িতে চলে গেছে। কলিমুল্লাকে বলেছেন, কোনো ভাড়া দিতে হবে না, আপনি বাড়িটা দেখে শুনে রাখবেন। অনেক কষ্টে বাড়ি করেছি, হাত ছাড়া যেন না হয়। গরিব মানুষ, বড় কষ্টের পয়সায় বাড়ি। শুনেছি বিহারিরা বাড়িঘর নিয়ে নিচ্ছে। কলিমুল্লা বলেছে, আপনি বেফিকার থাকেন। তার কথাবার্তায় কিছু কিছু উর্দু শব্দ এখন ঢুকে পড়ছে। এই বাড়ি কেউ নিতে পারবে না, আমি বিহারির বাবা। তাছাড়া বাড়ির গায়ে উর্দুতে লেখা থাকবে ইহা মুসলমানের বাড়ি। কালো একটা তারা চিহ্নও থাকবে। এই চিহ্নটাই আসল। চিহ্ন দেখলে বিহারি মিলিটারি সবাই বুঝবে সাচ্চা মোকাম। আবার উর্দু, শুনতে খারাপ লাগে না। মিরপুরের এই বাড়িতে কলিমুল্লার দিনকাল খারাপ কাটছে না। বাচ্চু মিয়া নামে সে একজন বাবুর্চি রেখেছে। বাবুর্চির বয়স 17-18। বাড়ি নেত্রকোনার রুয়াইলে। চাকরি নেবার সময় সে বলেছিল সব রান্না জানে, দেশি, মোগলাই, ইংলিশ। সে আগে চাইনিজ রেস্টুরেন্টে কিছুদিন কাজ করেছিল বলে টুকটাক চাইনিজও জানে। কার্যক্ষেত্রে দেখা গেল সে কোনো রান্নাই জানে না। তার সব তরকারির চেহারা রোগীর পথ্যের মতো, খেতেও রোগীর পথ্যের মতো। তবে তার সবচেয়ে বড় গুণ হলো সেই খাবার মুখে দিয়ে সেই প্রথম চিৎকার করবে, আস্তাগফিরুল্লাহ, তরকারির কি অবস্থা ভাইজান, মুখে দেওয়ান যায়। হলুদ খারাপ কিনেছি, হলুদের জন্যে এই অবস্থা, নতুন হলুদ কিনতে হবে। নতুন হলুদ কেনার পরেও স্বাদ বা বর্ণের কোনো তারতম্য হয় না। কলিমুল্লা আর কাউকে পাচ্ছে না বলে বাচ্চু মিয়াকে হজম করছে। শহরে লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। শহর ফাঁকা। 27-28 তারিখের দিকে যারা পালিয়েছিল তারা ফেরেনি, বরং দফায় দফায় আরও লোকজন চলে যাচ্ছে। রেডিওতে অবশ্যই বলা হচ্ছে শহরের জীবনযাত্রা স্বাভাবিক। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শীঘ্রই খুলে দেয়া হবে। ব্যাংকের কাজকর্ম চলছে, সরকারি অফিস আদালত চলছে। যারা দুষ্ট লোকের কথায় বিভ্রান্ত হয়ে কাজকর্ম ছেড়ে চলে গিয়েছিলেন, তারা কাজে যোগদান করলে তাদের সাময়িক কর্মবিরতি ক্ষমা করা হবে। লোকজন মনে হয় রেডিওর খবরে বিশ্বাস করছে না, তারা বিশ্বাস করছে গুজবে। কত ধরনের গুজব যে ছড়াচ্ছে তার কোনো মা বাপ নেই। বাচ্চু মিয়া গুজব সংগ্রহ করে আনার ব্যাপারে অত্যন্ত দক্ষ।
বাতাসে কোনো গুজব ভাসছে আর বাচ্চু মিয়া সেই গুজব সংগ্রহ করে আনেনি, এটি কখনো হবে না। একদিন ভোরবেলা সে উধাও হয়ে গেল। সারাদিন তার কোনো খোঁজ নেই। ফিরল রাত 8টায়। তার মুখ ভর্তি হাসি। ভাইজান, বলেন ধীরে ঘটনা কি হয়েছে? 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে বলেন। কলিমুল্লাহ বলল, তোকে আমি আর রাখব না, তুই চলে যা। বাচ্চু মিয়া বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, না রাখলে নাই, কপালে যা আছে তাই ঘটব। কিন্তু আপনি কন দেহি আইজের ঘটনা? 1 মিনিট সময়। বাচ্চু মিয়ার ন উচ্চারণে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিটকে সে বলবে মিলিট। কথা বলিস না, চুপ করে থাক। ভাইজান, টিক্কা তো শেষ। শেষ? কে শেষ? টিক্কা, জেনারেল টিক্কা। সাইড গুলি খাইয়া উল্টায়া পড়ছে, বুনকা বুনকা রক্ত। মিলিটারির অবস্থা ছেঁড়া বেড়া, তার আর কমান্ডারই নেই। তোকে কে বলেছে? শহরের ব্যাপক লোক জানে। যদি মিথ্যা বইলা থাকি তাইলে আমি বাপের ঘরের না, আমি জারজ সন্তান। স্বাধীন বাংলা খুইল্লা শুনেন কি ডিক্লার দিছে। সন্ধ্যার পর স্বাধীন বাংলা বেতার থেকেও এই খবর বলা হলো, জেনারেল টিক্কা নিহত। অসমর্থিত খবরে বলা হয়েছে, পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক জেনারেল টিক্কা মুক্তিবাহিনীর হাতে নিহত। ঢাকা শহরে তুমুল উত্তেজনা, মিলিটারি সর্বোচ্চ সতর্কাবস্থায়। বাচ্চু মিয়া বলল, ভাইজান, এখন কি কন? গরিবের কথা বাসি হয়েছে বললা ফলছে। আল্লাহ গরিব নাম দিয়া কি অদ্ভুত জাত বানাইছে। গরিবের টাটকা কথার উপরে বিশ্বাস নাই, বাসি কথার উপরে বিশ্বাস। এখন দেন, 2টা টাকা দেন। 2 টাকা দিয়ে কি করবে? পোলাওয়ের চাল কিনবো, ঘি কিনবো। আজ মোরগ পোলাও করব। আমি মোরগ পোলাও রান্ধন শিখছি মনা বাবুর্চির কাছে, একবার খায়া দেখেন। উস্তাদ আমায় বিরাট স্নেহ করতেন। মনা বাবুর্চির স্নেহের শিষ্যের অতি অখাদ্য মোরগ পোলাও খাবার সময়ই রেডিও টিভিতে জেনারেল টিক্কার ভাষণ প্রচারিত হল। জেনারেল টিক্কা সশরীরে উপস্থিত হয়ে নতুন কিছু সামরিক নির্দেশ দিলেন। টিভিতে তার মুখ হাস্যময়, যেন সামরিক নির্দেশ দিতে গিয়ে তিনি বড়ই আনন্দ পাচ্ছেন। কলিমুল্লাহ বাচ্চু মিয়ার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? বাচ্চু মিয়া বলল, ভাইজান, এটা আসল টিক্কা না, এটা নকল। মিলিটারিরে বুঝ দেওয়ানোর জন্য আনছে। আসলটা শেষ। এটা মনে হয় তার কোনো বাই বায়ে চেহারায় মিল থাকে। আমার কথা যদি সত্যি না হয় তাইলে আমি বাপের ঘরের না, আমি জারজ সন্তান। মোরগ পোলাও কেমন হয়েছে বলেন? তুই বল কেমন হয়েছে? অতি জঘন্য হয়েছে। ঘি ভালো ছিল না, ডালডার ভেজাল। ভেজাল ঘি দিয়া মোরগ পোলাও আমার উস্তাদ মনা বাবুর্চিও পাকাবে না, লাখ টাকা দিলেও না। চুপ থাক। আচ্ছা যান, চুপ থাকলাম। তুই তো রান্নার কিছুই জানিস না। এইটা কি কইলেন ভাইজান? আমি ছিলাম মনা বাবুর্চির 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট। ওস্তাদ আমারে নিজের সন্তানের চেয়েও অধিক স্নেহ করতেন। এখন যুদ্ধের সময় রান্ধনে মন বসে না বললে কিছু হয় না। যুদ্ধ তুই কই দেখলি? আরে কি কন, ঢাকার বাইরে ধুরুম দারুম গুরুম গারুম সমানে চলতেছে। বেঙ্গল রেজিমেন্ট খাবলা দিয়া ধরছে। মেজর জিয়া পাকিস্তান আর্মিরে কামড় দিয়া ধরছে, কচ্ছপের কামড়। জীবন যাবে কিন্তু কামড় ছাড়বে না। চুপ থাক গাধা, কিছুই হচ্ছে না। যুদ্ধ যা হচ্ছে স্বাধীন বাংলা বেতারে হচ্ছে, সবই ভুয়া যুদ্ধ। বাচ্চু মিয়া আহত গলায় বলল, ভুয়া যুদ্ধ? কলিমুল্লাহ পাইপ ধরাতে ধরাতে বলল, এই পাইপটাও সে মেজর সাহেবের কাছ থেকে সংগ্রহ করেছে। অবসর সময়ে ইজি চেয়ারে হেলান দিয়ে পাইপ ধরাতে তার ভালো লাগে। শোন মন দিয়ে, যুদ্ধ হচ্ছে বেতারে। এই যুদ্ধে গোলা বারুদ লাগে না, শুধু লাগে গলার জোর। স্বাধীন বাংলা বেতার ভুয়া, তার সব খবর ভুয়া।
এইটা কি কন? তারা খবর দিল শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের সাথে আছেন, আদেশ নির্দেশ দিচ্ছেন। পরে পত্রিকায় ছবি দেখলাম উনি করাচি এয়ারপোর্টে। তারা খবর দিল সুফিয়া কামাল, ডক্টর নীলিমা ইব্রাহিম মারা গেছেন। আমরা পত্রিকায় ওনাদের ছবি দেখলাম। হ্যাঁ, মাশাল্লাহ, দুজনেই ভালো আছেন। তারপর শুনলাম টিক্কা খান মারা গেছে। এখন তুই বল, মারা গেছে? অবশ্যই মারা গেছে। যে টিক্কারে আপনি দেখছেন, বিশ্বাস করেন ভাইজান, আপনার আল্লাহর দোহাই লাগে, এটা নকল, আসলটা শেষ। আমার কথা যদি মিথ্যা হয়, আমার মাথায় যেন ঠাডা পড়ে। তুই যা আমার সামনে থেকে। বর্তমান জীবনটা কলিমুল্লার বেশ ভালো লাগছে। থাকার জায়গার কোনো অসুবিধা নেই। এই বাড়ি তো আছেই, এছাড়াও থাকার মতো বাড়ি আছে। ঝিকাতলার যে বাড়িতে কলিমুল্লা প্রাইভেট টিউশনি করত, সেই ভদ্রলোক দেশে চলে যাচ্ছেন। তিনিও কলিমুল্লাকে তার বাড়ি দেখাশোনা করতে বলেছেন, একটা চাবিও দিয়ে গেছেন। ঝিকাতলার বাড়িটা বড়, জিনিসপত্রে ঠাসা। কলিমুল্লা ঠিক করেছে কোনো এক সময় ওই বাড়িতে উঠবে। এক জায়গায় বেশি দিন থাকতে নেই, তাতে শিকড় গজিয়ে যায়। যারা গদ্য লেখে, শিকড় গজানো তাদের সমস্যা হয় না, কবিদের জন্যে হয় সমস্যা। কবিদের শিকড় থাকতে হয় না। চলমান ছন্দের মতো কবিদেরও হতে হয় চলমান। তাছাড়া অবসর সময়ে অন্যের বাড়ির জিনিসপত্র নেড়েচেড়ে দেখতে তার ভালো লাগে। এখন যে বাড়িতে আছে, সেই বাড়ির মূল শোবার ঘরের খাটের নিচে রাখা একটা ট্রাঙ্কের তালা খুলে সে খুবই আরাম পেয়েছে। অনেক টুকিটাকি জিনিস, চিঠিপত্র, ছবি। এর মধ্যে নায়লা নামের এক মেয়েকে লেখা কয়েকটা চিঠি আছে, চূড়ান্ত অশ্লীল। নায়লার স্বামী নায়লাকেই লিখেছে। এত অশ্লীল কোনো লেখা কলিমুল্লা আগে পড়েনি। চিঠিগুলি সে নিজের সংগ্রহে রেখে দিয়েছে। ট্রাঙ্কের ভেতর 221 টাকা পাওয়া গেছে, হরলিক্সের কৌটাতে মুখ বন্ধ করে রাখা। এটা টাকা ফেলে কেন চলে গেল কে বলবে? হরলিক্সের কৌটা সহ টাকাটা কলিমুল্লা নিজের কাছে রেখে দিয়েছে। এখান থেকে সে টুকটাক খরচ করছে, তার তেমন খারাপ লাগছে না। ঝাঁঝা দুপুরে কলিমুল্লা হাঁটছে। হাইকোর্টের সামনের রাস্তা ধরে হাঁটা। সে যাবে দৈনিক পাকিস্তান অফিসে। তার পকেটে নতুন আরেকটি গদ্য রচনা, শিরোনাম মহাকবি ইকবাল। 21শে এপ্রিল ইকবাল দিবস। সেই দিবসে রচনাটা প্রকাশিত হবে। বিশেষ বিশেষ দিবসের জন্যে লেখা পাওয়া দুষ্কর। এই লেখাও যাচ্ছে গোলাম কালান্দার নামে। গোলাম কালান্দার নামটা ভালো পরিচিতি পাচ্ছে। ইংরেজি পত্রিকাগুলিতে কিছু লেখা দিতে পারলে ভালো হতো। কলিমুল্লার ইংরেজি একেবারেই আসে না। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, টেন্স বড়ই ঝামেলার জিনিস। হাঁটতে কলিমুল্লার ভালো লাগছে। রাস্তা প্রায় ফাঁকা। যারা হাঁটছে রাস্তার দিকে তাকিয়ে নিঃশব্দে হাঁটছে। আগে রিক্সাওয়ালারা রিক্সা চালাবার সময় প্রয়োজন না থাকলেও টুংটাং করত। এখন টুংটাং বন্ধ। বেশিরভাগ রিক্সাই খালি, যাত্রী নেই। আগে কাজ না থাকলেও লোকজন রাস্তায় হাঁটাহাঁটি করত। এখন তা না। নিতান্ত প্রয়োজন না হলে কেউ পথে নামছে না। দেয়াল, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও চিকা মারা নেই। সামরিক নির্দেশে সব তুলে ফেলা হয়েছে। গভীর রাতে চিকামারা পার্টি এসে চিকা মেরে যাবে যে সেই উপায় নেই। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ। পথে কাউকে দেখা গেলেই গুলি। কলিমুল্লা সিগারেট ধরালো। হাঁটতে হাঁটতে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্যে হানিকর। এত স্বাস্থ্য স্বাস্থ্য করলে স্বাস্থ্য থাকে না। কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি করতে হয় না। হাইকোর্টের বিচারপতি B.A. সিদ্দিকী সাহেবের কথাই ধরা যাক। উনি এমনই কঠিন লোক যে জেনারেল টিক্কাকে গভর্নর হিসেবে শপথ নেওয়াতে রাজি হলেন না। জয় বাংলা, জয় সিদ্দিকী স্লোগান পর্যন্ত হয়ে গেল। সেই তিনি এখন সোনা মুখ করে জেনারেল টিক্কাকে শপথ পাঠ করিয়েছেন। বল হরি হরি বল, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা। ঢাকা এখন ঠিক আছে। ঢাকায় কোনো সমস্যা নেই। কোথাও প্যাঁপোর ভাব হলেই হেলিকপ্টার বোমা ফেলে আসছে। বোমারু বিমানও আছে। কোদাল খুন্তি নিয়ে যে বাঙালি দেশ স্বাধীন করে ফেলবে বলে ঠিক করেছিল, সেই বাঙালি
আসমানি বালা মুসিবতের কথা ভাবেনি। তাদের ফ্যাড়ফ্যাড়ানি বন্ধ। এখন বসে বসে আরবি হরফে বাংলা লেখা শিখো। ইয়াহিয়ার বিশেষজ্ঞ কমিটি সুপারিশ দিয়েছে আরবি হরফে বাংলা লেখার। কি মজা, কি মজা! বে জবর বা, নুন লাম আলিফ জবর লা, বানলা। মজা হচ্ছে না? দৈনিক পাকিস্তানের সামনে এসে কলিমুল্লা শান্তি মিছিলের সামনে পড়ল। শান্তি মিছিল চলে ট্রাকে। তাদের শহরের নানান জায়গায় ঘুরতে হয়। হেঁটে এত জায়গা কভার করা যাবে না। শান্তির দূতদের দিকে কলিমুল্লা আগ্রহ করে তাকাচ্ছে। এদের সঙ্গে পরিচয় থাকা ভালো, বিপদে কাজে আসবে। সবাইকে চেনা যাচ্ছে না। খানে সবুর আছেন, খাজা খয়রুদ্দিন, গোলাম আজম, বেনজির আহমেদ। কলিমুল্লার মনে হলো বাংলাদেশ যদি কোনো দিন, সম্ভাবনা নেই তবু কথার কথা, বাংলাদেশ যদি কোনো দিন স্বাধীন হয়ে যায় তাহলে এদের কি হবে? শান্তির এই কপতরা কি তখনও বকম বকম করবেন? কলিমুল্লাকে দেখে দৈনিক পাকিস্তান অফিসে প্রায় অস্পষ্ট এক ধরনের উত্তেজনা দেখা গেল। দারোয়ান টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে সালাম দিল। অফিসে ঢোকার মুখে ছাপাখানার একজন বললেন, কলিম ভাই কেমন আছেন? গতকাল আপনাকে দেখি নাই, শরীর খারাপ ছিল? আমাদের এখান থেকে এক কাপ চা খেয়ে যান। এই খাতিরের কারণ মেজর সাহেবের সঙ্গে ঘোরাঘুরি। সূর্যের কাছাকাছি যারা থাকে তারাও আলো বিচ্ছুরণ করে। কলিমুল্লা ইকবাল বিষয়ক রচনাটা জমা দিয়ে চা নিয়ে বসল। পত্রিকা অফিসের চা সব সময় ভালো হয়। প্রথম কাপ চা শেষ করার পর দ্বিতীয় কাপ খেতে ইচ্ছা করে। কলিম ভাই কেমন আছেন? ক্যাশিয়ার সাহেব মনে হয় কোনো কাজেই ঢুকেছিলেন। কলিমুল্লাকে দেখে থতমত খেয়ে গেলেন। তার চোখে স্পষ্ট ভীতি। ভয়ের চোখে তাকে কেউ দেখছে, বাহ, ভালো তো। কলিমুল্লার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। তার জীবনটা মোটামুটি ভয়ের মধ্যেই কেটেছে। আজ পাশার দান পাল্টেছে, তাকেও লোকজন ভয় পাচ্ছে। কলিমুল্লা চায়ে চুমুক দিয়ে বলল, আপনি ভালো আছেন? জি, আপনার দোয়া। আমার আবার দোয়ার টাইম কোথায়? ঠিকই বলেছেন, দোয়ার টাইম নেই। ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়া নাফসি ইয়া নাফসি হবে কি জন্যে? কলিমুল্লা খুবই আনন্দের সঙ্গে লক্ষ্য করল ভদ্রলোকের মুখ শুকিয়ে গেছে এবং বেফাস কথাটা বলে তিনি এখন আতঙ্কে অস্থির। কলিমুল্লা ঠান্ডা গলায় বলল, আপনার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে। অবশ্যই, অবশ্যই। আপনি আপনার ঘরে যান, আমি চাটা শেষ করে আসি। অবশ্যই, অবশ্যই। ঘরে যেন আর কেউ না থাকে। জি জি জি। আপনার নাম হেলাল না? জি জি জি। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। হেলাল সাহেব জড়ানো পায়ে তার ঘরের দিকে যাচ্ছেন। ভদ্রলোকের কলিজা শুকিয়ে গেছে। এখন চলছে কলিজা শুকাবার কাল, ড্রাই লিভার ওয়েদার। কলিমুল্লা চা শেষ করে আরেক কাপ চা নিল। হেলাল সাহেবের কাছে যত দেরি করে যাওয়া যায় ততই ভালো। টেনশনে ব্যাটার ঘাম বের হয়ে যাক। আমি আমার এক জীবনে অনেক টেনশন নিয়েছি, এখন তোরা খানিকটা নে। কেমন আছেন হেলাল সাহেব? জি, ভালো আছি। চোখ মুখ শুকনা, ভালো তো মনে হয় না। রাতে ভালো ঘুম হচ্ছে না? জি, ঘুম হচ্ছে। কলিম ভাই চা খাবেন? না, চা 2 কাপ খেয়েছি। অন্য কিছু খাবেন? আনাই দেই। না, কিছু খাবো না। আচ্ছা শোনেন, কবি শামসুর রহমান সাহেব অফিসে আসতেছেন না, ব্যাপারটা কি? যুদ্ধে চলে গেছেন নাকি? জি না, জি না। উনি আছেন কোথায়?
তা তো জানি না। ঢাকা শহরে কি আছেন? জি না। কোথায় আছেন? আমি আমি ওনার কোনো খোঁজ জানি না। ঢাকা শহরে যে উনি নাই সেটা তো আপনি জানেন, তাহলে আপনি কেন বলছেন তার খোঁজ জানেন না? কবির গ্রামের বাড়ি কোথায়? ঠিকানাটা দেন, আমি দেখা করে আসব। ইদানিং কি লেখালেখি করছেন দেখব। উনি কোথায় আছেন আমি কিছুই জানি না। জেনে তারপর আমাকে জানান। হেলাল সাহেব চুপ করে আছেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। কলিমুল্লাহ বলল, একটা জর্দা দিয়ে পান আনার ব্যবস্থা করেন, চা খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে। অবশ্যই অবশ্যই। আমাকে কাগজ আর কলম দেন, নিরিবিলি একটা ঘর দেন, কেউ যেন আমাকে বিরক্ত না করে। শুধু মেজর সাহেব এলে খবর দিবেন। অবশ্যই অবশ্যই। দুপুরে আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করবেন না, মেজর সাহেবের সঙ্গে তার মেসে আমার খাবার কথা। সম্পূর্ণ মিথ্যা। এই জাতীয় মিথ্যা বলতে কলিমুল্লার সব সময় ভালো লাগে। কলিমুল্লাহ ইজি চেয়ারে শুয়ে আছে, তার মাথার উপরে ফ্যান ঘুরছে। সে কবিতা লেখার চেষ্টা করছে। প্রথম লাইনটা চট করে মাথায় এসে গেছে। লাইনটা খারাপ না। একটি ধবল বক একা একা উড়িতেছিল বাংলার করুণ আকাশে। সে করুণ শব্দটা কাটল। করুণ আকাশ মানেই জীবনানন্দ। করুণের জায়গায় বসালো মেঘলা। এই শব্দটা ভালো লাগছে না। মেঘলা আকাশ, মেঘলা আকাশ লিখে লিখে মেঘলা শব্দটাকে সবাই পচিয়ে ফেলেছে। মেঘলা কেটে সে লিখল রূপালী। কবিতার বাকি কয়েক পংক্তি সে দ্রুত লিখে ফেলল। একটি ধবল বক একাকী উড়িতেছিল বাংলার রূপালী আকাশে। সঙ্গিনী তার মরিয়া গেছে বহুকাল বহুকাল আগে। সঙ্গিনীর দীর্ঘশ্বাস 12 মাস বকের পাখায় লাগে। উড়িতে পারে না সে সঙ্গিনীর নিঃশ্বাসের ভারে। সে বড় ক্লান্ত হয়। খুঁজে ফিরে ডানা দুটি মেলিবার নিশ্চিন্ত আশ্রয়। কবিতা লেখার খুব আবেগ এসে গেছে। বাকি লাইনগুলি কিউয়ের মতন একজনের পিছনে একজন দাঁড়িয়ে আছে, তারা ঠেলাঠেলিও করছে। এমন সময় হেলাল সাহেব ঘরে ঢুকে বললেন, মেজর সাহেব এসেছেন, আপনাকে ডাকেন। সঙ্গে সঙ্গে কবিতা লেখা বন্ধ করে উঠে চলে গেলে মনে হবে সেও মিলিটারির ভয়ে আধমরা। এটা করা যাবে না। কলিমুল্লাহ হাতের ইশারা করল যাতে মনে হয় সে বলছে, এখন লেখালেখি করছি, এই সময়ে বিরক্ত করা যাবে না, পরে আসুন। ইশারার পরেও হেলাল সাহেব আবারও বললেন, স্যার আপনাকে ডাকেন। কলিমুল্লাহ এমন ভাব করল যেন সে খুবই বিরক্ত হচ্ছে লেখার মাঝখানে উঠতে হয়েছে বলে। মেজর সাহেব তাকে দেখেই বললেন, হ্যালো পোয়েট। কলিমুল্লাহ বিনয় এবং লজ্জায়, লজ্জাটা অভিনয়, বিনয় এবং লজ্জায় নিচু হয়ে গেল। মেজর সাহেব বললেন, কি করছিলে? কথাবার্তা হচ্ছে উর্দুতে। কাজ চালাবার মতো উর্দু এখন কলিমুল্লাহ বলতে পারে। পাকিস্তানকে নিয়ে একটা কবিতা লিখছিলাম স্যার। ভালো, খুব ভালো। এ পোয়েট ইন অ্যাকশন। স্যারের শরীরটা কি খারাপ? আমাকে দেখে কি মনে হচ্ছে শরীর খারাপ? ইয়েস স্যার। মেজর সাহেবের চেহারা দেখে শরীর খারাপ মোটেই মনে হচ্ছে না। তারপরেও কলিমুল্লাহ এই ধরনের কথা বলে যাতে উনি মনে করেন মানুষটা তার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আমার শরীর ঠিকই আছে, মন সামান্য অস্থির। যুদ্ধাবস্থায় মন অস্থির থাকবে, এটাই স্বাভাবিক। যুদ্ধ কোথায় দেখলেন স্যার? পাটকাঠি দিয়ে যুদ্ধ হয় না। স্যারকে চা দিতে বলি? না, চা খাবো না।
তুমি কি কিছু বাড়তি পয়সা রোজগার করতে চাও? তোমাকে আমি কাজ দিতে পারি। স্যার, আপনার কোনো কাজের জন্যে অন্যরা পয়সা নিতে পারে, আমি কিভাবে নিব? মেজর সাহেব বললেন, কাজ করে পয়সা নিবে, এমন এক কাজ যাতে দেশের সেবা হয়, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ। কলিমুল্লার শরীর ঠান্ডা হয়ে গেল। বেটা বলে কি, যুদ্ধে যাব মানে? ছোটবেলায় গুলতি দিয়ে এক ছেলের মাথায় টং করে মার্বেল মেরেছিল। তার যুদ্ধ এই পর্যন্তই। বন্দুক দূর থেকে দেখেছে, হাত দিয়ে এখনো ছুঁয়ে দেখেনি। কলিমুল্লা ভাবল, বলে, সব পারবো স্যার, শুধু যুদ্ধটা পারবো না। আমরা শাহবংশ, শাহবংশে মানুষ মারা নিষেধ। যা ভেবেছিল শেষ পর্যন্ত তা বলল না। মেজর সাহেব বললেই তো বন্দুক কাঁধে নিয়ে রওনা হতে হবে না, হাতে সময় আছে। সে বলল, জনাব, আপনি যা করতে বলবেন আমি তাই করব। যুদ্ধ কি আমি জানি না, বন্দুক হাত দিয়ে কখনো ছুঁয়ে দেখি নাই, কিন্তু আপনি বললে বন্দুক নিয়ে শত্রুর মোকাবিলা করব। আল্লাহর কিরা, আমাদের নবীজির কিরা। যুদ্ধ মানে যে বন্দুক নিয়ে গোলাগুলি তা তো না। যুদ্ধ অনেক ধরনের আছে। এই যে আমি পত্রিকা অফিস, রেডিও, টেলিভিশন অফিসে ছোটাছুটি করছি, এইটাও যুদ্ধ। তোমাকে আমি একজনের ঠিকানা দেব, তাকে আমি তোমার কথা বলেছি, সে তোমাকে কাজ দিবে। আলহামদুলিল্লাহ, আপনি ঠিকানা লিখে দেন, আমি আজই ওনার কাছে যাব। ওনার নাম কি? তার নাম জোহর, পূর্ণিয়া জেলায় বাড়ি, খুব পড়াশোনা জানা লোক। তুমি যেমন কবিতা লেখো, সেও কবিতা লেখে। বলেন কি? স্যার, আপনি আমাকে একটা চিঠি লিখে দেন, চিঠি নিয়ে আমি ওনার সঙ্গে দেখা করব। চিঠি ফিঠি কিছুই লাগবে না, তুমি তোমার নাম বলবে, তাতেই হবে। আপনার নাম কি স্যার বলবো? আপনি পাঠিয়েছেন এটা বলবো? কিছু বলতে হবে না। মেজর সাহেব উঠে দাঁড়ালেন, অন্য কোথাও যাবেন। কলিমুল্লাহ বলল, স্যার, এক কাপ চা খেয়ে যান। আপনার সঙ্গে চা খাবো বলে আমি এখনো চা খাই নেই। মেজর সাহেব আবারও বসলেন। কলিমুল্লাহ ছুটে গেল চা আনতে।